আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণ। তুর্কি নীতি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফর, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে সফরে। ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে ত্রিপুরায় আমাদের মুসলিম ভাইদের ওপর অত্যাচার হচ্ছে, টুইট করে ট্রোলডের শিকার রাহুল গান্ধী। ত্রিপুরায় মুসলিমদের উপর যে ভয়াবহ নির্যাতন নিপীড়ন হচ্ছে তার প্রতিবাদ জানিয়েছে ভারতের কঠোর রাজনীতিবিদ রাহুল গান্ধী। অর্থাৎ কংগ্রেসের এই রাজনীতিবিদ তার টুইট অ্যাকাউন্টে বলেছিল, ত্রিপুরায় আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার হচ্ছে, আর যারা অত্যাচার করছে তারা প্রকৃত হিন্দু নয়, তারা ভণ্ড। এ কথাতেই ওই উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীর গায়ে একেবার আগুন লেগে গেছে। তারা উঠে পড়ে লেগেছে রাহুল গান্ধীকে কটাক্ষ করার জন্য। আর রাহুল গান্ধীর এমন ঘটনায় বিশ্বের সাধারণ মানুষ, শান্তিকামী মানুষ, মুসলমান সমাজ সবাই সন্তুষ্ট প্রকাশ করেছে। কারণ রাহুল গান্ধী যে সঠিক কথা বলেছে এটা বিশ্ব দরবারে প্রশংসিত। সে যে সংখ্যালঘুদের পাশে, মুসলমানদের পাশে দাঁড়িয়েছে, এজন্য তিনি প্রশংসায় ভাসছেন। অন্যদিকে ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী রাহুল গান্ধীকে কঠোর ভাষায় কটাক্ষ করছে। তবে রাহুল গান্ধীর তাতে কিছুই যায় আসে না, কারণ সত্যের পথে থাকলে ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো রাহুল গান্ধীর যে কিছুই করতে পারবে না সেটা রাহুল গান্ধী জানে। যদিও ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীকে পিছন থেকে মদত দিচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ভারতে ক্ষমতা গ্রহণের পর ভারতে আগে যে ভ্রাতৃত্ব বোধ ছিল, মুসলমান, হিন্দু বা অন্য সংখ্যালঘুদের সাথে একে মিলেমিশে যে বসবাসের পরিবেশ ছিল সেটা ধ্বংস করে দিয়েছে। নরেন্দ্র মোদী সেখানে বিভাজনের রাজনীতি করেছে, ধ্বংস করেছে ভারত সমাজকে। আর এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই ভারত যে ধ্বংস হয়ে যাবে সেটা বিরোধী দলগুলো ভালোভাবেই বুঝতে পারছে, বিশেষত গান্ধীজি পরিবার ভালোভাবেই জানে। আর যে কারণেই রাহুল গান্ধী মুসলমানদের পাশে দাঁড়িয়েছে, সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে। আর এতে করেই গায়ে আগুন ধরে গেছে নরেন্দ্র মোদীর পোষা গুন্ডা বাহিনীর, পোষা জঙ্গি বাহিনীর। এই সমস্ত হিন্দু জঙ্গিদের নির্মূল করার এখনই উপযুক্ত সময়। জাতিসংঘের উচিত এই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীগুলোকে ভারতে বয়কট করা, এমনকি প্রয়োজন হলে ভারতকেই বয়কট করা। এ বিষয়ে আপনারা কি মনে করেন? রাহুল গান্ধী ওই সমস্ত উগ্র হিন্দুদের ভণ্ড বলে, প্রতারক বলে কি খারাপ কাজ করেছেন নাকি ভালো কথাই বলেছেন? আপনারা কি মনে করেন? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণ। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জাওয়ার প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে কয়েক দফা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনী এবং তাদের মদতপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীরা ব্যবহার করে আসছে। আনতানব শহরের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার এক সপ্তাহ পর দেইর আজ জাওয়ার শহরের কাছে এই ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটল। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট নিউজ ওয়েবসাইট সাবেরিন জানিয়েছে, সন্ধ্যায় দেইর আজ জাওয়ার প্রদেশের কনকাও গ্যাস ক্ষেত্রের ভিতরে মার্কিন সামরিক ঘাঁটিতে 4 দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত এখনও জানা যায়নি। তবে সামরিক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের কেউ কেউ হতাহত হয়েছে বা হয়নি কিনা সেটাও ধারণা করা যাচ্ছে না। এর আগে গত জুলাই মাসে এই ঘাঁটিতে আরও 1 দফা হামলা হয়েছিল। তুর্কি নীতি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। সিরিয়ায় আরও 2 বছর সামরিক অভিযান পরিচালনার জন্য তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ানকে
কর্তৃত্ব দিয়ে তুরস্কের জাতীয় সংসদে যে বিল পাশ করা হয়েছে তার নিন্দা ও সমালোচনা করেছেন দামেস্ক সরকার। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলছে, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান যে নীতি অনুসরণ করছেন তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি নিরাপত্তাগত ঝুঁকি সৃষ্টি করেছে। সানা বলছে, সিরিয়ার ভূখণ্ডের উপর সামরিক হামলা অব্যাহত রেখে তুরস্ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে চলেছে। তুর্কি সামরিক বাহিনীর অব্যাহত আগ্রাসনের মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান সিরিয়ার জনগণের বিরুদ্ধে অবরোধ চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতার কারণে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার ভূখণ্ডে দখলদারিত্ব কায়েম, জনসংখ্যার হার পরিবর্তন, ফেরাত নদীর পানির প্রবাহ বন্ধ করা এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন অব্যাহত রাখার সুযোগ দিয়েছে। তুরস্কের এই সব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বৈধ অধিকার দামেস্ক সরকারের রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। মস্কো সফরের আগে তিনি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান এবং পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের সমন্বয়কারক এনরিক মুরার সঙ্গে সাক্ষাৎ করেন। মস্কো সফরে গিয়ে তিনি রিয়াবকভের সঙ্গে সাক্ষাৎ শেষে টুইট বার্তায় বলেছেন, ইরান বিরোধী মার্কিন বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে রুশ সমকক্ষের সঙ্গে মতবিনিময় হয়েছে। দুই দেশের উপপররাষ্ট্রমন্ত্রী যৌথ বিষয়ে অবস্থান আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন স্তরে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। দুদেশের কর্মকর্তাদের আলোচনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অগ্রাধিকার পায়। আগামী মাসে ভিয়েনায় এই সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 4+1 গ্রুপের সঙ্গে ইরানের সমঝোতা অনুযায়ী প্রতিটি দেশের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় বৈঠকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ভিয়েনা বৈঠকে এবার ইরানের একমাত্র টার্গেট হচ্ছে নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা লাভ করা এবং সে অনুযায়ী অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তাই এবারের আলোচনা কেবল তখনই সফল হবে যদি প্রতিপক্ষ ইরান বিরোধী নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে সম্মত হয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞার বিষয়ে ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বিস্তারের বিষয়ে কথাবার্তা হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরের ফলে তেহরান মস্কো সহযোগিতা আরও জোরদারের সুযোগ এসেছে বলে পর্যবেক্ষকেরা মনে করছেন। রাশিয়ার প্রাচ্য বিষয়ক গবেষণা কেন্দ্রের সদস্য ভ্লাদিমির শাজিন বলেছেন, রাশিয়া কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ইরানকে শরিক দেশের 1 নম্বর তালিকায় রেখেছে এবং দুই দেশ যৌথ সহযোগিতা অব্যাহত রাখবে। পর্যবেক্ষকরা বলছেন, ব্রাসেলস সফরের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর দুটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কারণ হচ্ছে এই অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতিতে স্বাধীন ও প্রভাবশালী দেশে হিসাবে ইরান ও রাশিয়া যৌথ ভূমিকা পালন। দ্বিতীয় কারণটি হচ্ছে ইরান এবং রাশিয়ার মধ্যকার কৌশলগত সহযোগিতা। ইরান বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থা ও ইউরেশিয়ার অর্থনৈতিক জোটের সদস্য এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারে তেহরানের ভূমিকা রাখতে পারে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ইরান ও রাশিয়ার সহযোগিতার গুরুত্ব সম্পর্কে বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। ফিলিস্তিনিদের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরের প্রাচীন শহর হেব্রনে মুসলমানদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মসজিদটির পরিচালক জানান, শুক্রবার থেকে প্রাচীন এই মসজিদটিতে 10 দিনের জন্য মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খবর ডেইলি সাবাহের। হেব্রনের এই ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হাফতি আবু আশিনিনা বলেন, ইহুদিদের উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে ইসরায়েলি সেনাবাহিনী হেব্রনের এই মসজিদ 10 দিনের জন্য নামাজ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি সেনারা হেব্রনের পুরনো শহর অঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েলের ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে হেব্রন শহরে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাচীন শহর হেব্রন মুসলিম ও ইহুদি উভয় ধর্মাবলম্বীদের জন্যই পবিত্র স্থান হিসাবে পরিচিত।
এখানেই 3 নবী হজরত ইসহাক, ইয়াকুব ও হজরত ইব্রাহিমের কবর রয়েছে বলে বিশ্বাস করেন এই দুই ধর্মের অনুসারীরা। 1994 সালে বর্বর ইহুদিরা মসজিদটিতে ঢুকে 29 মুসল্লিকে হত্যা করে। এরপর থেকে মসজিদটিতে মুসলিম ও ইহুদি উপাসকদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়। হেব্রনে 1,60,000 মুসলিম আর 500 ইহুদি অবৈধ বসতকারী বসবাস করেন। মাত্র 500 ইহুদির জন্য ঐতিহ্যবাহী এই মসজিদটি প্রতি বছর ইহুদিদের উৎসবের কারণে বন্ধ করে দেওয়া হয়। 2017 সালে ইব্রাহিমী মসজিদ সহ হেব্রন শহরকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। ত্রিপুরায় আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার হচ্ছে, যারা অত্যাচার করছে তারা হিন্দু নয় বরং ভণ্ড, টুইট করে ট্রলের শিকার রাহুল গান্ধী। ত্রিপুরায় মুসলিমদের উপর হামলা এবং পানি সাগরের মসজিদে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে গুজব বলে অভিহিত করেছে ভারতের পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সরকারকে আক্রমণ করতে ছাড়েনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু বিজেপি সরকারকে আক্রমণ করতে গিয়ে নেট দুনিয়ায় নিজেই ট্রলের শিকার হলেন কংগ্রেস নেতা। টুইটারে তিনি লেখেন, ত্রিপুরায় আমাদের মুসলিম ভাইদের উপর নৃশংস অত্যাচার চালানো হচ্ছে। হিন্দুদের নাম করে যারা ঘৃণা ও সহিংসতা ছড়াচ্ছে তারা প্রকৃত হিন্দু নয়, হিন্দু নামে ভণ্ড। সরকার এভাবে আর কতদিন সবকিছু দেখেও অন্ধ ও বধির হওয়ার ভান ধরে থাকবে? কংগ্রেস সংসদের এমন টুইট দেখে সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়, কটাক্ষ করা হয় রাহুল গান্ধীকে। সোশ্যাল মিডিয়া ইউজাররা প্রশ্ন তুলেছেন, ত্রিপুরার ঘটনায় যদি রাহুল গান্ধীর বুক ফেটে যায় তাহলে বাংলাদেশের হিংসার ঘটনার সময় তিনি কি মুখে ফেভিকল লাগিয়েছিলেন? লেখেন, শুধুমাত্র মুসলিমদের জন্য কেন টুইট করলেন, সব ধর্মের জন্য কেন করলেন না? বাংলাদেশ ইস্যুতে কি ফেভিকল খেয়েছিলেন? কাশ্মীর ইস্যু, লগবীর ইস্যু, ত্রিপুরা পুলিশ যখন বলছে সেখানে কিছুই হয়নি, সেখানে আপনি ভুয়া খবর ছড়াচ্ছেন। তবে সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো দেখা যাচ্ছে, ভিডিওগুলো দেখা যাচ্ছে, সেগুলো উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীর কাছে ভুয়া বলেই মনে হচ্ছে। কংগ্রেস দলের কেউ তো কখনো আমাদের হিন্দু ভাই বলেন না। রাহুল গান্ধীকে আক্রমণ করে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, শুধুমাত্র মুসলিমরাই তো আপনার ভাই, হিন্দুরা তো আপনার শত্রু। হিন্দু বিরোধী রাহুল গান্ধীজি গুলশন ভরদ্বাজ নামে এক ব্যক্তি লেখেন, আরে পাপ্পু ভাই, মুসলিম ভাইরা তো নিজের বোনেরই দাদা হতে পারে না, তো আপনার কিভাবে ভাই হবে? অপর একজন লেখেন, বাংলাদেশের হিন্দুদের কথা মনে পড়ে না আপনার? কিন্তু বাংলাদেশ সরকার যেখানে সহিংস এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং দমন করেছে, সেখানে ভারতের সরকার উল্টো তাদের অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীকে সাফাই দিয়ে যাচ্ছে। তাদেরকে সেখানে বলা হচ্ছে সেখানে কিছুই ঘটেনি। এই হচ্ছে ভারতের ধর্মনিরপেক্ষ নরেন্দ্র মোদীর ভণ্ডামি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।